অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাকে সংক্ষিপ্তে রেশিও অ্যানালাইসিস নামে চ্যাপ্টারটা রয়েছে। রেশিও অ্যানালাইসিস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে 14 মার্কের কোশ্চেন হবে। সবাই আমরা ভালোভাবে খেয়াল করব। অর্থাৎ এখান থেকে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ারেও কোশ্চেন হয়, সেকেন্ড ইয়ারেও আছে, বিবিএ সেকেন্ড ইয়ারে, বিবিএ ফোর্থ ইয়ারে, 3 ইয়ারে আমাদের রেশিও অ্যানালাইসিস রয়েছে। প্রত্যেক ইয়ারে আমাদের রেশিও অ্যানালাইসিস থেকে কোশ্চেন আসেই। তাহলে রেশিও অ্যানালাইসিসে আমাদের যে আইটেমগুলো শিখতে হবে, এটি হচ্ছে আমাদের, দেখো, টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখানে আমাদের অনুপাত, অর্থাৎ রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ, এটাই হচ্ছে আমাদের মূল। আমাদের বি পার্টের মধ্যে অঙ্ক আসতে পারে ভার্টিক্যাল অ্যানালাইসিস অথবা হরিজন্টাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং হরিজন্টাল অ্যানালাইসিস, এই দুইটা জাস্ট 15-20 মিনিট ক্লাস করলেই আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং হরিজন্টাল অ্যানালাইসিস দুইটাই শিখতে পারবো। আর আমাদের রেশিও অ্যানালাইসিসটা হচ্ছে একদম ডিটেলস আলোচনা। আমাদের রেশিওটা শিখতে পারলে এ দুইটা একদমই সিম্পল। এ দুইটা শিখতে আমাদের 15-20 মিনিট টাইম লাগবে। এখানে প্রত্যেকটা আইটেমের সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে। এই সংজ্ঞাগুলো তোমরা একটু রিডিং করে নিও। এই যে এখানে বিপ কোশ্চেনও হইতে পারে অনুপাত বিশ্লেষণ কি, বা এখানে হতে পারে উলম্ব বিশ্লেষণ কি, আর সমান্তর আনুভূমিক বিশ্লেষণ কি। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের আসতে পারে। অর্থাৎ এই কোশ্চেনগুলো একটু তোমরা কয়েকবার রিডিং করে নিও। আমাদের রেশিও অ্যানালাইসিসের চ্যাপ্টারের মূল কাহিনী হচ্ছে কিছু সূত্র। সূত্র পারলে আমরা এই চ্যাপ্টার করতে পারবো। আমরা সবাই নতুন ভাবে শুরু করব, প্রবলেম 1 থেকেই শুরু করব। দেখো, প্রবলেম 1, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সালের কোশ্চেন। সবাই একটু ভালোভাবে খেয়াল করব। রেশিওর অঙ্কগুলো অনেক বই অনেকভাবে সমাধান দেওয়া আছে। আমরা একদম যেগুলো ইংলিশ মিডিয়াম বইয়ের আলোকে করব, যেগুলো একদম আমাদের কারেক্টলি করা প্রয়োজন, ওইভাবে আমরা করব। একদম সঠিকভাবে যে বইতে করা, এগুলো দেখে আমরা করব। অনেক বই অনেকভাবে দেওয়া আছে, ওগুলো দেখে আমরা অরিত হব না। অর্থাৎ আমি যেভাবে করে দিব এভাবে সবাই ট্রাই করবেন। দেখেন, এখানে দেওয়া রয়েছে আমাদের হচ্ছে কমন স্টক 50,000, প্রিফার্ড স্টক 70,000, রিজার্ভ দেওয়া রয়েছে 25,000। তারপরে 10% বন্ড, 10% বন্ড দেওয়া রয়েছে 1 লাখ। ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। এপাশে রয়েছে ইকুইপমেন্ট, বিল্ডিং, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ। আদার ইনফরমেশন, কিছু অন্যান্য তথ্য আমাদের দেওয়া রয়েছে, যেমন সেলস টাকা 4 লাখ, ওয়ান অ্যাকাউন্ট। তাহলে সেলস হচ্ছে এটা আমাদের বাকিতে বিক্রয় দেওয়া রয়েছে 4 লাখ টাকা। যদি এভাবেও দেওয়া থাকতে পারে সেলস টাকা 4 লাখ, তাহলে সেলস টাকা 4 লাখ, ওয়ান অ্যাকাউন্ট যদি লেখা না থাকে, তাও আমরা এটাকে ওয়ান অ্যাকাউন্ট ধরে নিব। যে পর্যন্ত ক্যাশ সেলস বলা না থাকবে, এ পর্যন্ত আমরা এই সেলসকে বাকিতে বিক্রয় ধরে নিব, বা সেলস অন অ্যাকাউন্ট ধরে নিব। গ্রস প্রফিট দেওয়া রয়েছে, নেট প্রফিট দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা, এটা আমাদের বলছে হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর জন্য আমাদের যে সূত্রটা রয়েছে, আমরা আগে ভালোভাবে সূত্রটা মুখস্থ করব। প্রতি ক্লাসের পড়া আমরা প্রতি ক্লাসে পড়ব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, কারেন্ট রেশিও পরীক্ষার হলে স্যার একটু চালাকি করতে পারে, যেহেতু এখন ডিপলি কোশ্চেন হচ্ছে, এজন্য এই চালাকিটা করলে তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাবে। যেমন কারেন্ট রেশিও আর এর অপর নামটা আমি দিয়ে দিলাম, এটা সলভেন্সি রেশিও। তাহলে কারেন্ট রেশিওর এইটা আরেকটা সলভেন্সি রেশিও। যদি এটা দেওয়া হয়, তাহলে কিন্তু সবাই হেজিটেশনে পড়ে যাবা যে আসলে এটা কি, এটা তো আমরা কোনোদিন শুনেই নাই বা কোনো বইয়ে দেখিও নাই। তাহলে কি হবে, এই কারেন্ট রেশিওর আরেকটা নাম হচ্ছে সলভেন্সি রেশিও। কিন্তু আমরা কিন্তু এটা পারি যে কারেন্ট রেশিও যা, এটাও তাই। তাহলে কারেন্ট রেশিও বা সলভেন্সি রেশিও, এই রেশিও আমাদের সূত্র হচ্ছে উপরে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস,
তাহলে আমরা সবাই লিখবো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সমান সমান কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। সূত্রটা একটু সবাই লিখি আমরা। কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। লিখতে পারছেন কিনা? কারেন্ট রেশিও। তারপরে আমরা সূত্রটা লেখার পর যে কাজটা করব, এটা হচ্ছে আমরা এই প্রথম দুই লাইন ফাঁকা রাখবো, প্রথম দুইটা সমান সমান দিয়ে রাখবো, দিয়ে রেখে হেয়ার করে আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস বের করব। তাহলে কারেন্ট অ্যাসেট গুলো এবং কারেন্ট লায়াবিলিটিস গুলো কোনগুলো? দেখো আমরা সূত্রটা লিখতে পারছি কিনা সবাই? সূত্রটা লেখার পর দুইটা লাইন ফাঁকা রাখো, ফাঁকা রেখে হেয়ার দিয়ে লেখো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট লেখার পর আমাদের কারেন্ট অ্যাসেট কোনগুলো এইখান থেকে অ্যানালাইসিস করে নিতে হবে। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের রয়েছে ইনভেন্টরি, তারপরে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ, চারটা রয়েছে। তাহলে আমরা এখানে লিখছি দেখো ইনভেন্টরি, নোট, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ। তাহলে মানগুলো আমরা বসে দিছি। ইনভেন্টরি মান 1 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, নোট রিসিভেবল 10,000, ক্যাশ 5,000। তাহলে কারেন্ট অ্যাসেট দাঁড়াইলো আমাদের 1,75,000। এভাবে আমরা আরেকটা বের করব, অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর জন্য আমাদের অঙ্কে কি কি দেওয়া রয়েছে? কারেন্ট লায়াবিলিটিস দেখা মাত্রই জানি এগুলো আমরা বলতে পারি। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের রয়েছে এখানে ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তিনটা রয়েছে। তাহলে আমরা কারেন্ট লায়াবিলিটিস এ এই তিনটা লিখবো, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। দেখার পর মানগুলো বসাইলাম, ব্যাংক ওভারড্রাফট 80,000, অ্যাকাউন্ট পেয়েবল 70,000, নোট পেয়েবল হচ্ছে 25,000। তাহলে যোগ করলে আমাদের 1,75,000। এবার কি করব? এই যে এখানে বসা দিব, উপরে 1,75,000 কারেন্ট অ্যাসেটের ভ্যালু বসাবো, নিচে কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালু বসাবো 1,75,000। আমাদের যেটা বের হবে, আমরা ইস্টুটা এভাবে লিখবো, ইস্টুর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে আমাদের কি বের হলো? 1,75,000 ভাগ 1,75,000, তাহলে হবে হলো 1। তাহলে 1-এর পরে আমরা এখানে একটা ইস্টু 1 দিয়ে দিব। তাহলে 1:1। কারেন্ট রেশিও কি আমরা ক্লিয়ার সবাই? কারেন্ট রেশিও অন্যগুলারটা কিন্তু আমি করতে দিয়ে বসে থাকবো। বলেন, কারেন্ট রেশিও কি নির্ণয় করতে পারবে আর পরের অঙ্কে? জি স্যার পারবো। তাহলে কারেন্ট রেশিওর পর আমাদের যেটা পরের যে রিকোয়ারমেন্টটা রয়েছে, পরের রিকোয়ারমেন্টটা আমাদের রয়েছে হচ্ছে দেখো কুইক রেশিও। তাহলে কুইক রেশিও আমরা একটু দেখি। কুইক রেশিওর সূত্রটা, কুইক রেশিও, এই যে কুইক রেশিও থাকতে পারে, অথবা অ্যাসিড টেস্ট রেশিও থাকতে পারে, অথবা লিকুইড রেশিও থাকতে পারে। তাহলে কি কি রেশিও থাকবে? না কুইক রেশিও থাকবে, না হলে লিকুইড রেশিও থাকবে, না হলে অ্যাসিড টেস্ট রেশিও থাকবে। তাহলে তিনটা সূত্র আমাদের কিন্তু সেম, না কুইক রেশিও নামে থাকবে, না হলে অ্যাসিড টেস্ট রেশিও নামে থাকবে, না হলে লিকুইড রেশিও নামে থাকবে। আমরা সূত্রটা পড়বো, কুইক রেশিও। কুইক রেশিও ইকাল টু কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেইড এক্সপেন্স। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। এখানে দেখো একটা নোট করা রয়েছে, আধুনিক নিয়মে চলতি দায় হতে ব্যাংক জমা অতিরিক্ত বাদ দেওয়া হয় না। এখানে আমরা বইয়ের ভিতরে পাবো, এখানে দেখবা বইয়ের ভিতরে রয়েছে লেস ব্যাংক ওভারড্রাফট। তোমাদের অনেক বইয়ে এখানে রয়েছে ব্যাংক ওভারড্রাফট। আমরা এই ব্যাংক ওভারড্রাফটটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে সমাধান হবে, ওটাও হবে, কিন্তু আমরা করব আধুনিক নিয়মে। আধুনিক নিয়মে কি করা হয় না, কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফটটা বাদ দেওয়া যাবে না, এজন্য আমরা এখানে বাদ দিই না। ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা লিখবো এভাবে, দেখো কুইক রেশিও। তাহলে কুইক রেশিও
কুইক রেশিও সূত্রটা আমরা বসাইলাম, যে কুইক রেশিও সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা মানগুলা বসাবো। কারেন্ট অ্যাসেটের ভ্যালু কিন্তু আমরা উপরে বের করছিলাম 1,75,000। তাহলে এখানে 1,75,000 লিখবো। ইনভেন্টরি, ইনভেন্টরি রয়েছিল আমাদের 1,00,000, এখানে আমরা ইনভেন্টরি 1,00,000 লিখবো। প্রিপেইড এক্সপেন্স, এই অঙ্কে আমাদের প্রিপেইড এক্সপেন্স নাই, জিরো দিয়ে দিলাম। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস রয়েছে 1,75,000, 1,75,000 বসাইলাম। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে উপরে হবে 75,000 আর নিচে হবে 1,75,000। ভাগ করার পর আমাদের যেটা আসবে এটা হচ্ছে 0.43, অর্থাৎ 0.43। এরপরে আমরা কি করব, একটা ইস্টু দিব, 0.43:1 অনুপাতের জন্য ইস্টু 1 দিব। দেখো কুইক রেশিও, কুইক রেশিওটা কি আমরা বুঝতে পারলাম না আবার বলবো, বলো। কুইক রেশিও, কথা বলো, হ্যালো। কুইক রেশিও কি বুঝতে পারছি সবাই, না কারো প্রবলেম হইলো? না স্যার। তারপরে আমাদের প্রোপ্রিয়েটরি রেশিও, প্রোপ্রিয়েটরি রেশিও হচ্ছে আমাদের, আচ্ছা পরেই তুলে নিও, আগে বুঝাই দিলাম, ভালোভাবে বুঝা নাও। প্রোপ্রিয়েটরি রেশিও, তাহলে প্রোপ্রিয়েটরি রেশিও হচ্ছে এখানে প্রোপ্রিয়েটরি ফান্ড, প্রোপ্রিয়েটরি ফান্ডের আরেকটা নাম হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড। প্রোপ্রিয়েটরি ফান্ডের আরেকটা নাম কি? শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের মধ্যে আবার আমাদের একটু খেয়াল রাখতে হবে, সবাই একটু মনোযোগ দিবেন। টোটাল অ্যাসেটের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে ইনট্যানজিবল অ্যাসেট আছে কিনা। যদি ইনট্যানজিবল অ্যাসেট থাকে তাহলে টোটাল অ্যাসেট থেকে আমরা ইনট্যানজিবল অ্যাসেটটা বাদ দিব। তাহলে ইনট্যানজিবল অ্যাসেটটা আমাদের টোটাল অ্যাসেটের, এই যে টোটাল অ্যাসেটের মধ্যে ইনট্যানজিবল অ্যাসেট আজকের অঙ্কে নাই। তাহলে ইনট্যানজিবল অ্যাসেট নাই, তাহলে আমরা কি করব, প্রোপ্রিয়েটরি টোটাল অ্যাসেট সরাসরি লিখবো। এখানে হচ্ছে প্রোপ্রিয়েটরি রেশিও, প্রোপ্রিয়েটরি রেশিও হচ্ছে এই যে এখানে দেখো প্রোপ্রিয়েটরি ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট। প্রোপ্রিয়েটরি ফান্ডের এখানে তুমি শেয়ার হোল্ডার ফান্ডও লিখতে পারো, প্রোপ্রিয়েটরি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড একই। তাহলে শেয়ার হোল্ডার ফান্ডটা কিভাবে বের করব, তার জন্য দেখো এই যে এখানে আমি করে রাখছি শেয়ার হোল্ডার ফান্ড। সবাই ভালোভাবে খেয়াল করব, শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আমরা কি আনবো। শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আমাদের আসবে কমন স্টক, তারপরে হবে প্রিফার স্টক, কমন স্টক প্লাস প্রিফার স্টক প্লাস রিজার্ভ বা জেনারেল রিজার্ভ থাকতে পারে, অথবা রিজার্ভ ফান্ড, রিটেইন আর্নিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে আদার ফান্ড মাইনাস ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে আমাদের এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, শেয়ার হোল্ডার ফান্ডটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে, এটা প্রায় অঙ্কেই আমাদের প্রয়োজন হয়। আবার বলে দিচ্ছি, দেখো কি কি আসবে। কমন স্টক প্লাস প্রিফার স্টক, দুইটা স্টকই নিবা, কমন স্টক প্লাস প্রিফার স্টক। রিজার্ভ, রিজার্ভ হতে পারে জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফান্ড বা শুধু রিজার্ভ, নাই শুধু রিজার্ভ নামে থাকবে, না হলে জেনারেল রিজার্ভ নামে থাকবে, না হলে রিজার্ভ ফান্ড নামে থাকবে। তারপরে রিটেইন আর্নিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আদার ফান্ড, তারপর ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে আমাদের আজকে অঙ্কে তো এতগুলো নাই, আমরা সবগুলো মুখস্থ রাখলে এর থেকে কমই আসবে, আমাদের বেশি আসবে না। তাহলে আমাদের কি কি রয়েছে এর আলোকে আমরা করব। দেখো আমাদের কি কি দেওয়া রয়েছে, বলো তো কি কি নেওয়া যাইতে পারে। আমরা এই অঙ্ক থেকে শেয়ার হোল্ডার ফান্ড বের করার জন্য কি কি নিতে পারি বলেন তো আপনারা। স্টক, পেপার স্টক, তাহলে আমরা নিব হচ্ছে কি, শুধু স্টক না, এটা হচ্ছে কমন স্টক, তারপরে কমন নিব স্টক, হচ্ছে প্রিফার স্টক, কমন স্টক, স্টক, প্রিফার স্টক, আর কি নিব, বন্ড। কমন স্টক। আবার দেখাচ্ছি আমি, দেখো আবার দেখাচ্ছি, এই যে দেখো কমন স্টক মুক্ত করো, কমন স্টক, প্রিফার স্টক, রিজার্ভ, যে কোনো রিজার্ভ, রিটেইন আর্নিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আদার ফান্ড,
ইনট্যানজিবল অ্যাসেট বন্ড এর ভিতর আছে, বলো। নাই। নাই বন্ড স্যার। নাই। তাহলে আমরা কি নিব বলো। রিজার্ভ। তাহলে আমরা কয়টা নিব এখানে? একটা হচ্ছে কমন স্টক, আর একটা হচ্ছে প্রিফার স্টক, আর একটা হচ্ছে রিজার্ভ। এই তিনটা আছে। ইনট্যানজিবল অ্যাসেট আমাদের এই পাশে থাকতে পারে, কিন্তু ইনট্যানজিবল অ্যাসেট নাই। তাহলে আমাদের তিনটা মান রয়েছে, তিনটা নিয়ে আমরা করব। তাহলে আমরা এই যেভাবে বের করব, দেখো বের করছি আমি। শেয়ার হোল্ডার ফান্ড বা প্রপ্রিয়েটরি ফান্ড, কমন স্টক, তারপরে প্রিফার স্টক, তারপরে রিজার্ভ। কমন স্টকের ভ্যালু বসাইলাম, প্রিফার স্টকের ভ্যালু বসাইলাম, রিজার্ভের ভ্যালু বসাইলাম। টোটাল যোগ করলে আমাদের হবে 1,45,000। আর টোটাল অ্যাসেট, অ্যাসেট সাইডের যোগফল। তাহলে উপরে লিখবো 1,45,000, নিচে হচ্ছে 4,20,000। ভাগ করলে আমাদের আসবে পয়েন্ট 0. কত 35, 0.35 ইস টু 1। ঠিক আছে, 0.35 ইস টু 1। তাহলে আমাদের গেল প্রপ্রিয়েটরি রেশিও। এরপরে আমরা আসবো ডেপ ইকুইটি রেশিও। তাহলে ডেপ ইকুইটি রেশিও এখানেই আছে, দেখো। ডেপ ইকুইটি রেশিও, ডেপ ইকুইটি রেশিও। তাহলে ডেপ ইকুইটি রেশিও আমাদের এখানে বলছে আউটসাইড লায়াবিলিটিস ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড আগের রিকোয়ারমেন্টে আমরা বের করছি, আবার কি নতুন করে আমাদের বের করতে হবে বলেন তো? একটা অঙ্কের ভিতরে একবার বের করলেই হবে, আর না করলেও হবে। তাহলে এখানে আমাদের ডেপ ইকুইটি রেশিও, ডেপ ইকুইটি রেশিও সূত্র হচ্ছে আমাদের কি? আউটসাইড লায়াবিলিটিস ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড। আউটসাইড লায়াবিলিটিস এর মধ্যে কি হবে? সবাই শুধু শুনেন না, একটু মুখস্থ করার চেষ্টা করেন। ধরলে পারে কিন্তু পারতেছেন না, মনোযোগ নাই। দেখেন, আউটসাইড লায়াবিলিটিস, আউটসাইড লায়াবিলিটিস হচ্ছে আমাদের কি হবে? লং টার্ম লায়াবিলিটিস প্লাস কারেন্ট লায়াবিলিটিস। বলেন তো, আমরা কি কারেন্ট লায়াবিলিটিস বের করছি না করি নাই বলেন? কারেন্ট লায়াবিলিটিস আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করছি না? জি স্যার। আর স্যার, 1 লাখ। লং টার্ম লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস আমরা মুছতে করব। এই যে এখানে দেখো, লং টার্ম লায়াবিলিটিস এই পৃথিবীতে আর বাইরে আর নাই। একটা হচ্ছে কি ডিবেঞ্চার অবলিক বন্ড। এই ডিবেঞ্চার অবলিক বন্ড, এই দুইটা দেখা মাত্রই আমরা বলবো এটা লং টার্ম লায়াবিলিটিস। 10% ডেপ, 10% ডেপ, এটা থাকলেই আমরা সিলেক্ট করে দিব লং টার্ম লায়াবিলিটিস। টেকেন লোন, মানে লোন গ্রহণ, এটাও আমাদের লং টার্ম লায়াবিলিটিস। মর্টগেজ মানে বন্ধকি ঋণ, মর্টগেজ লোন, এটাও থাকলে আমরা ধরে নিব লং টার্ম লায়াবিলিটিস। ব্যাংক লোন অথবা লং টার্ম লোন। তাহলে এখানে এই কয়েকটা শব্দ আমরা মুখস্থ করলেই, প্রশ্নের দিকে তাকালেই বুঝতে পারবো লং টার্ম লায়াবিলিটিস কোনটা। কি কি রয়েছে লং টার্ম লায়াবিলিটিস এর মধ্যে আবার একটু পড়ি। একটা হলো ডিবেঞ্চার বন্ড, টেন, এর সাথে পার্সেন্ট থাকতে পারে, কিন্তু ডিবেঞ্চার থাকলেই আমরা একে লং টার্ম ধরবো, বন্ড থাকলেই লং টার্ম ধরবো, ডেপ থাকলেই লং টার্ম ধরবো, লোন, লোন বা মর্টগেজ থাকলেই লং টার্ম ধরবো, ব্যাংক লোন থাকলে লং টার্ম ধরবো, লং টার্ম লোন থাকলে লং টার্ম লোন ধরবো আমরা। তাহলে আমাদের আজকের অঙ্কে বলেন তো আপনারা, লং টার্ম লায়াবিলিটিস কয়টা আছে আমাদের? লায়াবিলিটি সাইড দেখেন তো, লং টার্ম লায়াবিলিটিস কয়টা রয়েছে? বন্ড। শুধু একটাই রয়েছে। দেখেন, ওই এন্ট্রি গুলো পড়লেই আমরা কিন্তু এটা খুব সহজেই বের করতে পারবো যে এই যে লং টার্ম লায়াবিলিটিস হচ্ছে 10% বন্ড, লং টার্ম লায়াবিলিটিস আমাদের একটাই রয়েছে। তাহলে আমরা যদি এবার সূত্রে যাই, সূত্রে আমাদের কি বলছে? সূত্রে বলছে হচ্ছে ডেপ ইকুইটি রেশিও, ডেপ ইকুইটি রেশিও ইকাল টু আউটসাইড লায়াবিলিটিস ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড। আউটসাইড লায়াবিলিটিসটা আমরা কিভাবে বের করব বলেন তো? আউটসাইড লায়াবিলিটিস কি হবে? এর ভিতরে আছে কি? কারেন্ট লায়াবিলিটিস প্লাস কি বলেন? কারেন্ট লায়াবিলিটিস প্লাস আউটসাইড লায়াবিলিটিস সমান সমান কি? কারেন্ট লায়াবিলিটিস প্লাস লং টার্ম লং টার্ম লায়াবিলিটিস। লায়াবিলিটিস। তাহলে দুইটা যোগ করব আমরা। তাহলে এই যে দেখেন, কারেন্ট আউটসাইড লায়াবিলিটিস
লং টার্ম লায়াবিলিটিস প্লাস কারেন্ট লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস আমাদের কোশ্চেনে কয়টা রয়েছে? কয়টা রয়েছে লং একটা টার্ম লায়াবিলিটিস? একটা, 1 লাখ। আর কারেন্ট লায়াবিলিটিস আমরা কি বের করছি বলেন? কারেন্ট লায়াবিলিটিস আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করছি 1,75,000। তাহলে হলো 2,75,000। শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড আর প্রপ্রিয়েটরি ফান্ড সেম কথাই। এখানে আগে আমরা বের করছি কত? 1,45,000। তাহলে আমরা লিখলাম আউটসাইড লাইবিলিটিস বের হলো 2,75,000, উপরে 2,75,000। আর শেয়ার হোল্ডার ফান্ড 1,45,000 বসাইলাম। বসানোর পরে ভাগ করলে আসবে আমাদের 1.90। আর আমরা এখানে কি দিব? ইস্টু দিব। ইস্টুর মাঝখানে একটু গ্যাপ রাখবো। 1.90:1 এভাবে বের করব। এরপরে আমাদের যে সূত্রটা রয়েছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও ক্যাপিটাল গিয়ারিং রেশিও আমরা দুই ভাবে সমাধান করতে পারি। দেখেন, এই যে এখানে সুন্দর করে নোট করে দিছি আমি এটা। ক্যাপিটাল গিয়ারিং রেশিও। এই পেজটা না আমার নাই, এই পেজটা একটু করে দেন, আমি একটা স্ক্রিনশট নিই। আচ্ছা, এই পেজটা আমি দিয়ে দিবনি, সমস্যা নাই। যে পর্যন্ত করাবো এই পর্যন্ত দিয়ে দিবনি। আচ্ছা। ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও দেখেন দুই ভাবে করা যাইতে পারে। ক্যাপিটাল গিয়ারিং রেশিও এখানে সি হবে একটা। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও হচ্ছে একই, তাই আমরা দুই ভাবে করতে পারি। যেমন এখানে কমন শেয়ার হোল্ডার ইকুইটি, কমন শেয়ার হোল্ডার ইকুইটি, তারপরে কি হবে? ফিক্সড এক্সপেন্স ফান্ড। কমন শেয়ার হোল্ডার ইকুইটি, ফিক্সড এক্সপেন্স ফান্ড। এটাই আবার বিপরীত ভাবে লিখতে পারি আমরা। উপরে হবে ফিক্সড এক্সপেন্স ফান্ড। একটু ঠিক করি, দেখেন। তাহলে আমাদের এটা হলো একই, তাই খালি দুই ভাবে লেখা যাবে। অর্থাৎ প্রথমবার যেভাবে লিখছি দ্বিতীয়বার তার হচ্ছে বিপরীত। তাহলে আমাদের এখানে একটা সি হবে। তাহলে কমন শেয়ার হোল্ডার ইকুইটি, ফিক্সড এক্সপেন্স ফান্ড। আর নিচেও আমরা নিচে এটাকেই উল্টে লিখতে পারি। এটা হচ্ছে উপরে যদি আমি ফিক্সড এক্সপেন্স ফান্ড দিই, এই যে উপরে হচ্ছে ফিক্সড এক্সপেন্স ফান্ড ডিভাইডেড এত। তাহলে আমরা দুইটার যে কোনোটিতে করতে পারি, কোনো সমস্যা নেই। আর দুইটা সেম আমাদের। তাহলে আমরা কোনটা দিয়ে করব? দেখেন, দুইটার যে কোনোটিতে করলে আমাদের যেটাই উত্তর আসবে আসুক, সমস্যা নাই। তাহলে আমরা উপরে দিলাম হচ্ছে কমন শেয়ার হোল্ডার ইকুইটি, কমন শেয়ার হোল্ডার ইকুইটি ডিভাইডেড ফিক্সড এক্সপেন্স ফান্ড। এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে কমন শেয়ার হোল্ডার ইকুইটি কিভাবে বের করতে হবে, ফিক্সড এক্সপেন্স ফান্ডটা কিভাবে বের করতে হবে। দেখেন এখানে আমি ডিটেলস আলোচনা করে দিছি। ফিক্সড এক্সপেন্স ফান্ড মানে স্থির খরচযুক্ত তহবিল। স্থির খরচযুক্ত তহবিল কিভাবে বের করবেন? এখানে হচ্ছে আপনার লং টার্ম লায়াবিলিটিস অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কোনগুলো কিছুক্ষণ আগে পড়ছি আমরা বলেন? দীর্ঘমেয়াদী দায়গুলো কি পড়ছি আমরা? লং টার্ম লায়াবিলিটিস গুলো পড়লাম না কিছুক্ষণ আগে? জি স্যার। আর হচ্ছে এর সাথে অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ করবেন। তাহলে এই অঙ্কে আমাদের কি দীর্ঘমেয়াদী দায় কি আছে? বন্ড আছে না? বলেন, 10% বন্ড আছে। জি স্যার। এর সাথে অগ্রাধিকার, 10% বন্ডের সাথে অগ্রাধিকার শেয়ার মূলধন মানে প্রিফার স্টক যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে ফিক্সড। এই যে উপরেরটা হয়ে যাবে ফিক্সড এক্সপেন্স ফান্ড মানে দুইটার যোগফল মিলা। আর কমন শেয়ার হোল্ডার ইকুইটি, কমন শেয়ার হোল্ডার ইকুইটি বের করব আমরা। এখানে হচ্ছে কমন শেয়ার হোল্ডার ইকুইটি মানে সাধারণ, কমন শেয়ার হোল্ডার ইকুইটি অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের সত্ত্ব। এখানে অগ্রাধিকার শেয়ার থাকবে না। তাহলে আমাদের এই যে শেয়ার হোল্ডার ফান্ড এর ভিতরে কি অগ্রাধিকার শেয়ার রয়েছে না? বলেন, এর আগে আমরা যখন বের করছিলাম শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আমাদের প্রিফার স্টকও ছিল, কমন স্টকও ছিল, দুইটাই ছিল না? বলেন। এর থেকে আমরা কি করব? মাইনাস প্রিফার স্টকটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার দুইটাই ছিল।
তাহলে শেয়ার হোল্ডার ফান্ড থেকে জাস্ট আমরা প্রিফার স্টকটা বাদ দিয়ে দিব। বাদ দিলে এটাই আমাদের কমন শেয়ার হোল্ডার ইকুইটি বের হবে। তাহলে আমরা কিভাবে সলভ করব দেখেন, এই যে এখানে করে দেওয়া হয়েছে দেখেন আবার। তাহলে আমাদের এখানে হচ্ছে ফিক্সড এক্সপেন্স ফান্ড। তাহলে ফিক্সড এক্সপেন্স ফান্ড সমান সমান হচ্ছে আমাদের দুইটা রয়েছিল, একটা হচ্ছে 10% বন্ড আর একটা হচ্ছে প্রিফার স্টক। যোগ করলাম 1,70,000। কমন শেয়ার হোল্ডার ইকুইটি, কমন শেয়ার হোল্ডার ইকুইটি সমান সমান শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড এর আগে আমরা বের করছিলাম 1,45,000, এর থেকে প্রিফার স্টকটা বাদ দিব 75,000, নিয়ে উপরে পয়সা ক্যালকুলেশন করে দিব। তাহলে আমরা এই ম্যাথগুলো আবার একটু রিপিট দেখব, তারপরে বাসায় একটু রিপিট দেখব, ভিডিওটা দেখে খাতায় করব আবার। তারপরে আমাদের কি রয়েছে দেখেন, গস প্রফিট রেশিও আর নিট প্রফিট রেশিও, এই দুইটা রিকোয়ারমেন্ট এই অঙ্কে চাইনি, আমি বাড়তি হিসাবে দিয়েছি গস প্রফিট রেশিও আর নিট প্রফিট রেশিও। তাহলে আমাদের গস প্রফিট রেশিও কি সূত্র মনে আছে? বলো। গস প্রফিট রেশিও রিকোয়ারমেন্ট ফিক্স। তাহলে আমি লেখা দিচ্ছি এখানে, গস প্রফিট রেশিও। গস প্রফিট রেশিও সমান সমান গস প্রফিট আর নেট প্রফিট রেশিও কিন্তু পাই সেম। তাহলে উপরে লেখা হচ্ছে কি বলো, গস Gross প্রফিট, profit rate itself into 100. গস প্রফিট, গস প্রফিট ডিভাইডেড নিট সেল। এই নিট সেলের মধ্যে কি কি থাকে, নিট সেল বের করার নিয়ম কি বলেন তো? নিট সেল বের করার নিয়ম হচ্ছে সেলস থেকে সেলস রিটার্ন এবং সেল ডিসকাউন্ট যদি থাকে, সেলস থেকে সেলস রিটার্ন এবং সেল ডিসকাউন্ট বাদ দিলে আমাদের বের হবে নিট সেল। সেলস থেকে কি কি বাদ দিতে হবে? Sales return আর সেলস রিটার্ন আর সেল ডিসকাউন্ট। আজকের অঙ্কে আমাদের সেলস রিটার্ন সেল ডিসকাউন্ট নেই। সেলস রিটার্ন সেল ডিসকাউন্ট যদি না থাকে, তাহলে সেল যেটা আছে এটাই হচ্ছে আমাদের নিট সেল। তাহলে সেলস আছে আমাদের 4,00,000 টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের নিট সেল। আর গস প্রফিট দেওয়া রয়েছে 80,000 টাকা। তাহলে আমরা মানটা বসাবো, কিভাবে লিখবো উপরে? গস প্রফিটের ভ্যালু লিখবো কত আফিয়া? 80,000। গস প্রফিট 80,000, নিট সেল হচ্ছে আমাদের 4,00,000। ক্যালকুলেশন করো তো কত হয়? 80,000 ভাগ হচ্ছে 4,00,000 গুণন 100। আমাদের 100 দ্বারা গুণন থাকলে যেটা আসবে এটার সাথে কি করতে হবে? পার্সেন্টেজ লিখতে হবে। আতিয়া ক্যালকুলেশন করলে কত এসে? 20%। হুম, 20% স্যার। 20%। আচ্ছা, সেম আর একটা রিকোয়ারমেন্ট আমরা দিচ্ছি, এটা দিয়েই নিট প্রফিট রেশিও। তাহলে নিট প্রফিট রেশিও কিন্তু আমাদের সবকিছু একই থাকবে, জাস্ট আমাদের কোথায় চেঞ্জ হবে বলো? উপরে গ্রোস হবে, প্রফিট উপরে নিট হবে গস প্রফিটের কাছে নিট নিট প্রফিট। তাহলে নিট প্রফিটের মানটা আমরা উপর থেকে নিয়ে আসবো। নিট প্রফিট আমাদের দেওয়া রয়েছে 24,500। তাহলে আমরা লিখবো হচ্ছে উপরে 24,500। আর সব তো ঠিক আছে, ক্যালকুলেশন করো দেখো কত হয়। 6.4%। 24,500 কত হয়? 13। 6.13 না, 6.13%। স্যার এটা কি গ্রস প্রফিট রেশিও? এটা কি গস প্রফিট না, কি হবে এটা? নিট প্রফিট। ঠিক আছে। স্যার আচ্ছা, আমরা নেক্সট এর অঙ্কে যাই। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালের কোশ্চেন। তাহলে এই ম্যাথটা এখন আপনাদের দ্বারা করাবো, আপনাদের করতে দিয়ে বসে থাকবো আমি, নাকি করে দিব সাথে সাথে? বলেন। স্যার আমাদের মুখে মুখে ধরবেন, হুম, আমাদের কোনটায় কি হবে? আচ্ছা করে দিই, আপনারা বলেন আমি করে দিই। প্রথমে হচ্ছে কি, স্যার ওয়েট, 1 নম্বর রিকোয়ারমেন্ট কি আছে? 1 নম্বর রিকোয়ারমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল।
ওয়ার্কিং ক্যাপিটালের জাস্ট একটা সূত্র, ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট ওয়ার্কিং লাইবিলিটিস। ক্যাপিটালের সূত্রটা দিলেই হবে যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এখন আমাদের প্রবলেম হচ্ছে কি, বলো কি প্রবলেম বলো। আপনি যে শিট করে আমার কাছে যে শিট আছে মিলবে না তো, এটা তো নতুন শিট, এটা দিই নাই, তোমার মিলবে কি? দেখো এটা আজকে দিয়ে দিব, নি ম্যাথ গুলা দিয়ে দিব, নিয়মগুলো আমি স্যার আপনি এর জন্য এই, তাহলে শিটের সাথে অঙ্ক না। আরে ভাই মিলবে না তো, এটা নতুন শিট। আচ্ছা আচ্ছা। স্যার আপনি যে 1 নম্বরে বলছেন এই যে ক্যাপিটাল গিয়ারিং রেশিওস যে, বলেন। স্যার সূত্র 2টা আছে, হুম স্যার 2টার কি মান একই আসবে নাকি যে কোনো একটা হলেই হলো? একটা হইছে কত, এই যে এটা হইছে না, উল্টা আসবে, এটাই তো নিচে আর ওইটা উপরে, পয়েন্ট, দুইটা ভিন্ন ভিন্ন আসবে। হ্যাঁ স্যার ভিন্ন আসে তাই অবশ্যই ভিন্ন বুঝলাম আসবে, না। কারণ এটার তো বিপরীত, এটা হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে 75,000 উপরে যাবে, 1,70,000 নিচে আসবে, এটা হলো আরেকটা। কত আসে এটা, পয়েন্ট কত আসবে, 0.44 আসে। 0.44:1। এটা দিলেও কারেক্ট, ওটা দিলেও কারেক্ট, তুমি যেটা দাও সমস্যা নাই। আচ্ছা স্যার। সমস্যাগুলো বলবা সবাই, যেগুলো সমস্যা হয় সাথে সাথে বলবা। তাহলে আমরা হেয়ারে বলো কারেন্ট অ্যাসেট কি কি লিখবো, বলো তোমরা বলো। ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে ভাবে রেখে দিলাম, রেখে দিয়ে হেয়ার করে কারেন্ট অ্যাসেট বের করব। ইনভেন্টরির আবার 3 অবস্থায় থাকতে পারে, দেখো কোশ্চেনের মধ্যে নাই। ইনভেন্টরি থাকবে, না হলে স্টক থাকবে, না হলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকবে। শুধু ইনভেন্টরি মানেও মজুত পণ্য, স্টক মানেও মজুত পণ্য, মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানেও মজুত পণ্য। তাহলে ইনভেন্টরি যেটাই থাক, এটা আমরা ওই একটাই নাম ধরে নিব। তাহলে আমরা কি লিখবো, ইনভেন্টরি লিখলাম, ইনভেন্টরি প্লাস কি হবে, রিসিভেবল, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল দুই ভাবে থাকতে পারে, নাই অ্যাকাউন্ট রিসিভেবল নাই ডেটর। তারপরে কি, ক্যাশেবল ক্যাশেবল, সিকিউরিটি। তাহলে ক্যাশেবল সিকিউরিটি মানে এটা হচ্ছে বিক্রয়যোগ্য বিনিয়োগ বা নগদ রূপান্তরযোগ্য বিনিয়োগ। এটার আরেকটা নাম থাকতে পারে, ক্যাশেবল সিকিউরিটির আরেকটা নাম হচ্ছে মার্কেটেবল সিকিউরিটি। ক্যাশেবল অথবা কি মার্কেটেবল সিকিউরিটি। তারপরে কি হবে বলো, প্রিপেইড এক্সপেন্স হবে। এরপরে আমাদের হবে পেইড কি, এক্সপেন্স, এরপরে হচ্ছে তারপর ক্যাশ। তাহলে আমি কি বলতেছি, আমি বলতেছি প্রতিদিনের পড়া জানি প্রতিদিন কমপ্লিট হয়, পরের ক্লাসে জানি এইগুলোর ভিতরে কোনো কনফিউজ না থাকে। এমন ভাবে বাসায় প্র্যাকটিস করবেন যেগুলোর ভিতরে জানি কনফিউজ না থাকে। 90,000, তারপরে একজন যোগ করেন 8,000 যোগ 10,000, সবাই যোগ করেন, খালি একজন না, সবাই যোগ করেন, বসে থাকার দরকার নেই, একজনের ভুল হলে আবার প্রবলেম হয়ে যাবে আমাদের। যোগফল কত দেখেন, 2,31,000, জি স্যার 2,31,000। 2,31,000। তারপরে কি লিখবো, এন্ড কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস এর ভিতরে আমাদের কি কি আসবে, কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের কি কি আসার সম্ভাবনা আছে বলেন। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি কি আসবে, ডিবেঞ্চার, ক্রেডিটর, ডিবেঞ্চার। ক্রেডিটর, এই ডিবেঞ্চার কি পড়াইলাম, স্যার ডিবেঞ্চারের লং টার্ম লং টার্ম, তে কারেন্ট বলতেছো কেন, লেগেছি স্যার। তাহলে কি ক্রেডিটর, হবে, ক্রেডিটর হবে। কারেন্ট লায়াবিলিটিস হবে ক্রেডিটর। তারপরে হচ্ছে আমাদের কি হবে, এক্সপেন্স এক্সট্রা পেয়েবল, এক্সপেন্স ক্রেডিটর, এক্সপেন্স পেয়েবল, এরপর ইনকাম ট্যাক্স পেয়েবল। ক্রেডিটর, এক্সপেন্স পেয়েবল, ইনকাম ট্যাক্স।
তাহলে এই তিনটা কত কত মানগুলা বসাতে হবে। তাহলে আমাদের ক্রেডিটর কত? ক্রেডিটর ৭৫,০০০, ১৫,০০০, ৫,০০০। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যোগ করো কত হয়। ৭৫,০০০, তারপরেরটা ৫,০০০, তারপরেরটা ১৫,০০০। তাহলে ৭৫,০০০, ২০,০০০ কত হয় তাহলে? ৯৫,০০০। ৯৫,০০০। ৯৫,০০০। তাহলে এবার এখানে নিয়ে বসে দিবা 2,00,000 কত হয়? ৩১,০০০ মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ৯৫,০০০ কত হয় বাদ দিয়ে? ১,৩৬,০০০। ১ লাখ। ১,৩৬,০০০। তাহলে এখানে লিখে দিব টাকা ১,৩৬,০০০। একটা হয়ে গেল। এরপরে কারেন্ট রেশিও উপরেরটা থেকে জাস্ট আমি কপি করে বসাচ্ছি, একই তো আছে। কারেন্ট রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে নতুন করে কি আমাদের এখানে বের করতে হবে? বলো। কারেন্ট অ্যাসেট কি আমরা পাইছি না? জি স্যার, কারেন্ট পাইছি অ্যাসেট কত গাইডলাইন পাইছি? 2,31,০০০। 31। কারেন্ট লায়াবিলিটিস Right. পাইছি, কারেন্ট লায়াবিলিটিসও পাইছি আমরা। কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে আমাদের ৯৫,০০০। তাহলে আমাদের জাস্ট কি করো, ক্যালকুলেশন করো কত হয়। 2,31,০০০ ভাগ ৯৫,০০০ কত হলো? 2.43। কত? ৪০। 2.43। 2.43। জি স্যার। 2.43:1। তারপরে আমাদের কুইক রেশিও সূত্র বলো তো কি হবে? কুইক রেশিও বলো। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স হ্যাঁ, ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এই যে এখান থেকে আমরা জাস্ট কপি করলাম। দেখো একটা তা পারলে কিন্তু অন্যগুলোর তাও পারা যাবে, সহজ জিনিস। জাস্ট কয়েকটা বেশি ম্যাথ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে সূত্রগুলা যাতে মুখস্থ হয়, খাতায় প্র্যাকটিস করলে সূত্রগুলা মুখস্থ হবে। তাহলে আমাদের এই অঙ্কে কি কি রয়েছে? প্রিপেইড এক্সপেন্স কিন্তু রয়েছে। তাহলে উপরের মানগুলো আমরা লিখি। কুইক রেশিও কারেন্ট অ্যাসেট হচ্ছে 2,31,০০০ দেওয়া আছে, মাইনাস ইনভেন্টরি কত? ইনভেন্টরি অ্যালার্ট থাকবেন, ধরার সাথে সাথে বলতে হবে। ইনভেন্টরি তো আছে, উপরে আছে না? দেখে বলতে পারবেন না, এই যে উপরে আছে 1,20,০০০। প্রিপেইড এক্সপেন্স কত বলো? ১০,০০০। প্রিপেইড এক্সপেন্স হচ্ছে 10,০০০। আর নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে আমাদের ৯৫,০০০। উপরে ক্যালকুলেশন করলে কত হয়? উপরে ক্যালকুলেশন করলে কত হয় দেখেন। ১,০০০,০০০। ১,০০,০০০। ১,০০,০০০। আর ভাগ ৯৫,০০০ কত হয়? ১,০০,০০০ ভাগ ৯৫,০০০। 1.0। 1.06। 1.06 06। কি হবে? ইস টু 1। 1.06:1। এরপরে আমরা এই যে এটাও করছি, দেখো প্রোপ্রাইটারি রেশিও। উপরে এটাও করা হয়েছে আমাদের। প্রোপ্রাইটারি রেশিও, প্রোপ্রাইটারি ফান্ড, অথবা কি লিখতে পারি আমরা? শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট। প্রোপ্রাইটারি রেশিও, তাহলে লিখলাম আমরা প্রোপ্রাইটারি ফান্ড অথবা শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে এখানে শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে এই অঙ্কে আমাদের কি কি আসবে বলো? শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে এই অঙ্কে আমাদের কি কি আসবে? ক্যাপিটাল, রিটেন শেয়ার আর্নিং। ক্যাপিটাল। গেইন আর্নিং, এই দুইটাই। হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল আর হচ্ছে রিটেইন আর্নিং 1,00,000 আর হচ্ছে 30,000। তাহলে আমরা এই দুইটা লিখি। ৩১,০০০। এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল যোগ হচ্ছে কি রিটেইন আর্নিং আর্নিং। তাহলে আমাদের কত কত ছিল? ১,৩৮,০০০।
শেয়ার ক্যাপিটাল ছিল হচ্ছে আমাদের 1,00,000 টাকা, আর হচ্ছে রিটেইন আর্নিং ছিল হচ্ছে কত, 30,000। 30,000 টাকা। তাহলে আমাদের দুইটা যোগ করলে 1,30,000। তাহলে আমরা উপরে লিখবো 1,30,000। আর টোটাল অ্যাসেট কোথায় পাবো আমরা, বলো। টোটাল অ্যাসেট অঙ্কে। পাশে অ্যাসেট পাবো হচ্ছে আমরা অ্যাসেট পাশের যোগফল। কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে, এখানে আমাদের ইনট্যানজিবল অ্যাসেট আছে কিনা। যদি থাকে তাহলে ইনট্যানজিবল অ্যাসেটটা বাদ দিতে হবে। ইনট্যানজিবল অ্যাসেট নাই, তার মানে টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের কত, 3,50,000। তাহলে আমরা এখানে লিখে দিব 3,50,000। ক্যালকুলেশন করো কত হয়, 35, 0 পয়েন্ট কত, 37। 37 ইস টু কত, 1। আচ্ছা, আমাদের 2 নাম্বার কমপ্লিট হলো। তাহলে আমরা নেক্সট এর অঙ্কে যাই। নেক্সট এর অঙ্কে দেখেন আমাদের দেখো তো নেক্সট এর অঙ্ক তোমরা পারবে কিনা। কারেন্ট রেশিও, কারেন্ট 2000, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের কোশ্চেন। দেখো এখানে আমাদের কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি কি রয়েছে। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। কয়টা, স্যার 3 আর 7 নাম্বার রিকোয়ারমেন্টটা পারবো না, বুঝাই দিলে। আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে কি বলছে, অ্যাকাউন্টস কারেন্ট লায়াবিলিটিস কয়টা আছে বলো। কারেন্ট কারেন্ট লায়াবিলিটিস, লাইব্রেরি অ্যাকাউন্ট পেপল, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। কারেন্ট অ্যাসেট কি কি আছে, ইনভেন্টরি ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর নোট রিসিভেবল, ক্যাশ। ক্যাশ অ্যাটাক 4টা। তাহলে আমরা এখানে কারেন্ট রেশিও আছে, কুইক রেশিও আছে, আর দুইটা খুব দ্রুত গতিতেই করতে পারবো। দেখো এখান থেকে জাস্ট বুঝে দিচ্ছি আমি দ্রুত গতিতে। ওয়ার্কিং ক্যাপিটাল এটার মানে আচ্ছা ওয়েট করে দিচ্ছি। দেখেন 1 নাম্বার রিকোয়ারমেন্ট কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের 4টা যোগ করব, 4 লাখ, 2 লাখ, 6 লাখ, 6,20,000, 80,000। তাহলে কত হলো, 7 লাখ হলো না, বলেন। কারেন্ট অ্যাসেট এই যে 7 লাখ সরাসরি বসাইলাম। কারেন্ট লায়াবিলিটিস এই দুইটা যোগ করে কত হবে, 3 লাখ। ভাগ করলাম 2.33:1। আমি কিন্তু এই দুইটা এই রিকোয়ারমেন্ট দ্রুত চলে গেলাম, কারণ আমি বুঝতে পারতেছি যে এগুলো এই দুইটা রিকোয়ারমেন্ট আপাতত আপনারা পারবেন। জাস্ট আমি দ্রুত চলে গেলাম, পারবেন না বলেন। স্যার কুইক রেশিও আপনারা পারবেন। দেখেন কুইক রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। সব মান উপরে দেওয়া রয়েছে, খালি বসে। তাহলে 3 লাখ বাই 3 লাখ, 3 লাখ বাই 3 লাখ আমাদের কি হইলো, 1:1। ঠিক আছে। স্যার কারেন্ট লাইবিলিটিস ভিতরে যদি ব্যাংক ওভারড্রাফট থাকে তাহলে কুইক রেশিও থেকে বাদ দিব না, মানে এই রিকোয়ারমেন্টে। আপনি কি পরে আইছেন না আগে আইছেন বলেন। আমি তো পরে আইছিলাম। পরে আইছিলেন, হ্যাঁ, এই জন্য এই কোশ্চেনটা করলে। এই কোশ্চেনের উত্তর কি বলো তো। সনাতন পদ্ধতি নতুন এই যে নিয়ম দেখেন, এটা নাই। এটা আমি কিছুক্ষণ আগেই বুঝা দিছি। নোট, আধুনিক নিয়মে চলতি দায় অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস হতে ব্যাংক ওভারড্রাফট বাদ দেওয়া যাবে না। ঠিক জি আছে, স্যার, বুঝছি। যদি বাদ দেন জি স্যার। তাহলে ওইটা ব্রিটিশ ফর্মে হয়ে যাবে, সনাতন পদ্ধতি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা, আমাদের প্রবলেম হচ্ছে এইটা। দেখেন এটা আমরা এই সূত্রটা, আমাদের যেটা প্রবলেম তোমরা ধরছো, এই সূত্র দুইটা প্রবলেম, যে এইটা আর এইটা পারবো না নাকি বলো। স্যার আফিয়া এই দুইটার কথা বলছো না। জি স্যার স্যার। ক্যাপিটাল গ্রোইং রেশিও এটা ডেপ ইকুইটি রেশিও এটা করাইছি, প্রপার্টি রেশিও করাইছি, করে দিচ্ছি আমি। কিন্তু এই দুইটার কথা বলতেছো তোমরা নাকি বলো। স্যার এই দুটাতে নোট স্যার এই দুইটা, আচ্ছা ওয়েট, এই দুইটা হচ্ছে আমাদের কি সূত্র মুখস্থ করতে হবে না, একটু ভালোভাবে খেয়াল করি আমরা।
দেখো যে সূত্রের মাঝখানে যে রিকোয়ারমেন্টের মাঝখানে যে টু লেখা থাকবে, টু লেখা থাকলে এই সূত্রগুলা পড়বা না, মুখস্থ করবা না, অযথা সময় নষ্ট করবা না। এটাও স্যার আছে, এটাও আছে। ইনভেন্টরি ডিভাইডেড টু, ক্যাপিটাল। আর ভাই আমাকে বুঝাইতে দাও। টু আছে, তাহলে টু থাকলে কি হবে? টুর প্রথম টুক উপরে হবে। তাহলে টুর প্রথম টুক কি? উপরে হবে ইনভেন্টরি, নিচে হবে আর ডিভাইড ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। এটাই, এটা কি কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট। তাহলে উপরে হবে কারেন্ট অ্যাসেট, নিচে হবে ফিক্সড ডিভাইড অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমরা জি এটা স্যার। করি 3 নাম্বার, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল, দেখো উপরে লিখছি আমি ইনভেন্টরি, নিচে লিখছি ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ইনভেন্টরি আর ওয়ার্কিং ক্যাপিটালকে যদি আমরা ভাঙ্গাই, কিছুক্ষণ আগেই আমরা শিখছি ওয়ার্কিং ক্যাপিটালকে ভাঙ্গালে আমরা পাবো হচ্ছে কি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ইনভেন্টরি আমাদের উপরে দেওয়া রয়েছে, ওইখান থেকে মান বসাবো। কারেন্ট অ্যাসেটও আমরা বের করছি, কারেন্ট অ্যাসেট 60 লাখ, কারেন্ট লায়াবিলিটিস 3 লাখ। বের করে আমাদের যেটা আসবে ইস্টু দিয়ে লিখে দিব। দেখেন বুঝতে পারলাম কিনা বলেন। স্যার 3 নাম্বার রিকোয়ারমেন্ট বুঝতে পারছি। জি স্যার জি স্যার। 4 নাম্বার ডেপ ইকুইটি রেশিও, প্রোপ্রাইটরি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, তিনটা দ্রুত যাবো কারণ এর আগে আমরা শিখছি ডেপ ইকুইটি রেশিও। তাহলে ডেপ ইকুইটি রেশিও হচ্ছে আমাদের এই যেটা কি হবে, আউটসাইড লায়াবিলিটিস ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড। ফান্ডস। আউটসাইড লায়াবিলিটিস আমাদের কয়টা থাকবে? 2টা, একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস আর একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। আমাদের এই অঙ্কে কি রয়েছে? লং টার্ম লায়াবিলিটিসে কি আছে বলো? শুধু বন্ড আছে। শুধু বন্ড। আছে। আর কারেন্ট লায়াবিলিটিস তো বের করছি আমরা, বন্ড লং টার্ম লায়াবিলিটিস হলো 8,40,000, কারেন্ট লায়াবিলিটিস বের করছো 3 লাখ। 8,40,000-এর সাথে 3 লাখ যোগ করে দাও, 11,40,000। প্রোপ্রাইটরি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে এই অঙ্কে কি আসবে? প্রোপ্রাইটরি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড নিয়ে অনেক আলোচনা করছি, কিন্তু এখন পারার কথা বলেন কি কি আর্নিং কি আসবে? কমন কমন স্টক আসবে, রিটেইন আর্নিং, কমন স্টক আসবে, রিটেইন আর্নিং আসবে, জেনারেল রিজার্ভ আসবে। কয়টা আসবে তাহলে? তিনটা। তিনটায়, তিনটা যোগ করবেন। তাহলে আমরা তিনটা যোগ করে দিব, এই যে তিনটা যোগ করে আমাদের হয়েছে 5,40,000। তাহলে আমরা উপরে মান নিয়ে বসে দিলাম, বসে ক্যালকুলেশন করলে উত্তর হবে। এরপরে প্রোপ্রাইটরি রেশিও, প্রোপ্রাইটরি রেশিও হলো প্রোপ্রাইটরি ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট। প্রোপ্রাইটরি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড একই, তাহলে এখান থেকে জাস্ট কপি করেন, টোটাল অ্যাসেট কোশ্চেন থেকে কপি করবা। এটা একটু ভাগ করো তো, দেখো তো অ্যান্সারটা ঠিক আছে কিনা। একটু সবাই দ্রুত গতিতে ভাগ করো, 75,000 ভাগ 16,80,000, 75,000 ভাগ 16,80,000 কত হয়? ঠিক আছে, 0.44। কত হয়? 0.04। 104। জি স্যার। ভাই 75,000 কেন? এটা তো 5,40,000। ভাগ করেন 5,40,000। স্যার 32 ঠিকই আছে। 0.32 ঠিক আছে। 0.32:1 নাকি? আচ্ছা, জি স্যার। তারপরে আমাদের কি রয়েছে? এরপরে রয়েছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও হচ্ছে আমরা উপরে লিখছি ফিক্সড এক্সপেন্স ফান্ড, আর এখানে আমাদের একটু ঠিক করতে হবে ক্যাপিটাল গিয়ারিং রেশিওটা। 1 নাম্বার থেকে ঠিক করে নিয়ে আসি। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটা দিবা। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও এটা কয় নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের? 6 নাম্বার না? ক্যাপিটাল গিয়ারিং রেশিও এই যে এভাবে বের করবা, এটা দিয়ে না। তাহলে আমাদের এভাবে বের করলে এখানে কি দরকার?
হেয়ার হেয়ার করতে হবে। বলো প্রথমে কোনটা লিখবো? শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড না, কমন এটা শেয়ার হোল্ডার ফান্ড না কিন্তু। কমন শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার ফান্ড বলতে এখানে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার দুইটাই ইনক্লুড থাকে। এখানে হচ্ছে শুধু সাধারণ শেয়ারটা আসবে। তাহলে আমরা এটা কিছুক্ষণ আগে শিখেছিলাম। কমন শেয়ার হোল্ডার ইকুইটি। কমন শেয়ার হোল্ডার ইকুইটি কি হবে আফিয়া বলো? আফিয়া, কমন শেয়ার হোল্ডার ইকুইটি কি হবে? শেয়ার বাদ দিতে হবে। শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার মাইনাস প্রিফার স্টক প্রিফার স্টক। তাহলে শেয়ার হোল্ডার ফান্ড, আমরা শেয়ার হোল্ডার ফান্ড বের করছি 5,40,000। তাহলে 5,40,000 থেকে প্রিফার স্টকটা আমাদের বিয়োগ করতে হবে। প্রিফার স্টক কি আমাদের ছিল? নাই। না 5,40,000 মাইনাস 0, তাহলে আমাদের এখানে 5,40,000ই হইলো। আরেকটা হচ্ছে আমাদের কি এন্ড ফিক্সড এক্সপেন্স ফিক্সড এক্সপেন্স ফান্ড। কি কি হবে পারমিতার ভিতরে? ফিক্সড এক্সপেন্স ফান্ড বলো, মুস্তাই নাই? স্যার ভুলে গেছি। লং টার্ম প্লাস প্রিফার স্টক। লং টার্ম লায়াবিলিটিস প্লাস প্রিফার স্টক। সিম্পল কথা, একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস প্লাস প্রিফার স্টক। লং টার্ম লায়াবিলিটিস এই অঙ্কে আমাদের কি আছে? আছে 8,20,000 আছে, আছে স্যার একটা আছে লং টার্ম লায়াবিলিটিস। দেখো এই যে বন্ড 12% বন্ড কত? 12% বন্ড 8,40,000 না? জি স্যার 28,000। তাহলে উপরে আমরা লিখবো হচ্ছে 8,40,000। 8,40,000 প্রিফার স্টক তো নাই, তার মানে কত হবে তাহলে? 8,40,000। তাহলে 8,40,000 একবার আমরা উপরে বসাই, কত হবে তাহলে? উপরে হবে কত? 5,00,000। 5,40,000। ক্যালকুলেশন করো, 5,40,000 ভাগ 0.64 8,40,000। 5,40,000 বাই 8,40,000 কত হয়? 0.64 0.64। 0.64 ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট দেখো, কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট। তাহলে কি হবে বলো? কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেটের সূত্র কি হবে? কারেন্ট অ্যাসেট কারেন্ট উপরে হচ্ছে কারেন্ট অ্যাসেট, নিচে হলো ফিক্সড অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের এই যে বের করা ছিল 7 লাখ, আর ফিক্সড অ্যাসেট আমরা যোগ করলাম প্লান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 9,80,000 যোগ করে এখানে বসা দিলাম। তাহলে আমাদের 3 নাম্বার গেল। এরপর